সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমাদের ভালো থাকা শুনে আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হলো। নতুন একটা অধ্যায় নিয়ে, নতুন একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই প্রস্তুত? আচ্ছা আচ্ছা পূর্বের দিনে আমরা যে অংশ বা যে বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম বা করেছিলাম, সে বিষয় সম্পর্কে কারোর আর কোনো বুঝতে কোথাও অসুবিধা আছে কি? কোথাও বুঝতে অসুবিধা নেই, খুব ভালো কথা। তোমরা বাড়িতে সবাই পড়াশোনা করছো ভালো করে? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো, সব বিষয় কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু তুমি তোমার যে পড়াটা সেটা ভালোভাবে তৈরি করতে পারবে এবং তার ফল তুমি পাবে রেজাল্টে, ঠিক আছে? আচ্ছা, আমরা পূর্বের দিনে কি কি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম? পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম বায়ু চাপ, বায়ু প্রবাহ, তাই তো? আর আচ্ছা বলো তো আমাকে, বায়ু প্রবাহের দিক কিসের সাহায্যে নির্ণয় করা যায়? বাত পতাকার সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা যায়। ভেরি গুড। আর বলো তো, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। রেইন গজের কাজ কি? রেইন গজ, ভেরি গুড। রেইন গজ হচ্ছে বৃষ্টি মাপক যন্ত্র, তাই তো? আর একটা বলি যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের কাজ কি? বায়ুর চাপ নির্ণয় করা, তাই তো? আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর চাপ কত ধরতে পারি আমরা? 1013.25 মিলিবার। এটা হচ্ছে সাধারণ অবস্থায় বায়ুর চাপ, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট বায়ুতে। এর থেকে কম হয়ে গেলে আমরা কি বলবো সেটাকে? নিম্নচাপ। ভেরি গুড। তাহলে আমরা বলেছিলাম বা জেনেছি যে 1013.25 মিলিবার, অর্থাৎ এই এককটাও কিন্তু বলতে হবে, তার নিচে যদি কোনো জায়গার বায়ুর চাপ হয় তাহলে সেটাকে আমরা নিম্নচাপ বলে ধরতে পারি, তাই তো? আর 1013.25 মিলিবারের থেকে যদি বেশি হয় কোনো জায়গার বা কোনো স্থানের বায়ুর চাপ, সেটাকে আমরা উচ্চচাপ বলতে পারি। সবাই মনে পড়ছে তাহলে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, বায়ু কোন চাপ থেকে কোন চাপের দিকে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে সবসময় প্রবাহ হয় বলে তোমাদের মনে হয়? বা আমরা কি আলোচনা করেছিলাম পূর্বের দিন? বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকেই প্রবাহিত হবে, তাই না? কারণ নিম্নচাপ কখন হবে? কারণ নিম্নচাপ কোনো একটা জায়গায় যদি অত্যাধিক হারে তাপমাত্রা পড়ে, তাপমাত্রা পড়ার জন্য সেই জায়গার বায়ু কি হয়, খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে গরম হয়ে হালকা হয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়। যেই বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেল, তাহলে সেই জায়গা পূরণ করতে কে আসবে? পার্শ্ববর্তী অঞ্চল থেকে, অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু সেই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে কিন্তু খুব দ্রুত বেগে যদি প্রবাহিত হয়, তখন অশান্ত আবহাওয়া এবং বিশৃঙ্খল একটা পরিবেশ, যেটা ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, এগুলো কিন্তু হতে দেখা যায়, তাই তো? আচ্ছা, তো এই অবধি আমরা পূর্বের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছিলে। এখন তার তোমরা মোটামুটি সবাই ভালোভাবে উত্তর দিতে পেরেছো, সবাইকে থ্যাংক ইউ। আমরা ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা শুরু করি, ঠিক আছে? সবাই প্রস্তুত তাহলে? আচ্ছা, তাহলে তোমরা ষষ্ঠ শ্রেণী হিসাবে আজকে আমাদের সপ্তম অধ্যায়ের আবহাওয়া এবং জলবায়ুর এটা 3 নম্বর পার্ট। যেহেতু প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, তাই 3 নম্বর পার্টটা আজকে আমরা
শুরু করব। শুরুতেই একটা কথা, যেটা ঘনীভবন, অর্থাৎ আমরা এই তো এতদিন ধরে আলোচনা করছি বিভিন্ন রকম ভাবে, বা আমরা আমাদের চোখেও দেখেছি যে বৃষ্টিপাত হতে দেখা যায়, তাই তো? নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হতে পারে, বা বর্ষাকালে বৃষ্টিপাত হয়, মৌসুমি বায়ুর জন্য মূলত বৃষ্টিপাত হতে দেখা যায়। তো এই যে বৃষ্টি হচ্ছে, শুধু কি বৃষ্টি একটা নির্দিষ্ট কারণে উপর থেকে জল নিচের দিকে নেমে আসছে, এরকম কি কোনো ব্যাপার আছে? এরকম ব্যাপার নেই। তাহলে কি কারণে বৃষ্টিটা হচ্ছে? এই বৃষ্টিপাত আহ, তৈরি হয় কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের অঞ্চলে। কেন বললাম এই কথাটা ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের অঞ্চলে? কারণ তোমরাই বলো তো, যে পুকুর, জলাশয়, নদ নদী, সাগর, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের এই পরিবেশে, স্থল সংলগ্ন অঞ্চলে যে জল রয়েছে সেখানটাই দেখতে পাই আমরা জলাশয়গুলো। এই জলাশয়ের ওপরে আমাদের শক্তির একমাত্র উৎস কি? সূর্য। সূর্য কি করছে? তাপ দিচ্ছে। তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? জলের উপরিস্তর থেকে জল কি হয়? জলীয় বাষ্প, তাই তো? জলীয় বাষ্প কোথায় যাচ্ছে? হালকা বলে ওপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তাহলে উপরের দিকে উঠে যায়। ওপরের দিকে উঠে যাওয়ার জন্য যত উপরের দিকে উঠে যাচ্ছে তত কি হচ্ছে? বায়ুর উষ্ণতাও কমছে, আর তার সাথে সাথে চাপ এটাও কমছে। ঠিক আছে? কারণ আমরা পূর্বেও আলোচনা করেছি, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, এটা আমরা দুই একবার বলেছি, বা আজকে আমরা জানবো আবার। তো যখন এই ওপরের দিকে উঠে যাচ্ছে, তখন এই জলীয় বাষ্পগুলো কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হচ্ছে, যেটাকে আমরা মেঘ বলতে পারি। ঠিক আছে? এরকম বাতাসে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাহলে এখনো তো বৃষ্টি হয়নি, কি হচ্ছে? বাতাসে কিন্তু ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে? তাহলে এর পরবর্তী যে মানে পদক্ষেপ, এই জলকণাগুলো, সেটাই কিন্তু বৃষ্টিপাত রূপে আমাদের পৃথিবীতে নেমে আসবে। তো কি করছে এবার? বৃষ্টিপাত সম্পর্কে আমরা বলছি। এই যে বাতাসে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু বা জলকণা ভেসে বেড়াচ্ছিল, সেগুলো কি করছে? ধীরে ধীরে বিভিন্ন ধূলিকণা বা বাতাসের আরো মিশ্রিত বিভিন্ন কণা, তাদের সঙ্গে আশ্রয় করে এগুলো কি করছে? ছোট ছোট মেঘ তৈরি করছে। ঠিক আছে? এই ছোট ছোট মেঘ, তাহলে আমরা কি কি বলি? একটা কথা আছে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হয়। তাহলে একটা বিন্দু জমে আরেকটু বড় হলো, আরেকটা বিন্দু জমে আরেকটু বড় হলো, এরকম ভাবে যে ছোট ছোট জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছিল, সেগুলো কি হচ্ছে? ধীরে ধীরে সবার সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক আছে? পার্শ্ববর্তী যে জলবিন্দুগুলো তাদের সঙ্গে মিশে যাচ্ছে। মিশে গিয়ে কি করছে? একটা বড় জলকণায় পরিণত হচ্ছে। যখন বড় হচ্ছে তখন তার কি হচ্ছে? আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে গেলে তার কি হবে? ওজনও বেড়ে যাবে, বাড়বে তো? তাহলে যখন আয়তন বাড়ছে, ওজন বাড়ছে, তখন সেই জলবিন্দু বা জলকণা সেটা কিন্তু আর বাতাসে ভেসে বেড়াতে পারছে না। কেন পারছে না? ঠিক বলেছো, একদম ভেরি গুড। অভিকর্ষজ টান, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ টান, যখন বড় হয়ে গেল তখন তার ওজন বেড়ে গেল। যত ওজন বেড়ে যাচ্ছে তত তার পৃথিবীর কেন্দ্রের দিকে তার আকর্ষণ হওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এই অভিকর্ষের টানে পৃথিবীর ওপর কিন্তু এই জলবিন্দুগুলো ঝরে পড়ছে। তোমরা খেয়াল করে থাকবে, এই যে বৃষ্টিপাত, যে বৃষ্টির জল, তোমরা নিশ্চয়ই কেউ না কোনো ভিজেছো বা বৃষ্টির জলে হাত দিয়েছো। বলো তো, এই বৃষ্টির যে জলবিন্দুগুলো আমাদের এইখানে এসে পৌঁছায় পৃথিবীর ভূপৃষ্ঠে, সেগুলো ঠান্ডা থাকে না গরম থাকে? সেগুলো ঠান্ডা থাকে। কারণ শুরুতেই আমরা কি বলেছি? ঘনীভবন হচ্ছে। কারণ যত উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে।
এবং যত ঠান্ডা হচ্ছে কি হচ্ছে, জলকণাগুলো জমাটবদ্ধ হয়ে যাচ্ছে, বড় জলকণায় পরিণত হচ্ছে এবং অভিকর্ষজ টানে পৃথিবীর বুকে নেমে আসছে। ঠিক আছে, আবার এটা তো গেল আমাদের এই অঞ্চলগুলোতে, যেখানটাতে তাপমাত্রা মোটামুটি নর্মাল থাকে, কিন্তু যেসব অঞ্চলে তাপমাত্রা বা উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, সেখানে কিন্তু এই বৃষ্টিপাত বা জলবিন্দু রূপে নেমে আসে না, সেখানে তুষারপাত রূপেই কিন্তু নেমে আসে। ঠিক আছে, আচ্ছা, বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম কি? রেন গজ। এই রেন গজের মাধ্যমে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করা যায়। ছবিটা তোমরা একটু দেখো, এই যে ছবি আমি তোমাদের সামনে রেখেছি, দেখো ঘনীভবন যদি আমরা বুঝি, তুমি কোনো একটা বরফ নিলে, বরফ নিয়ে যদি তুমি গ্লাসে বা কোনো পাত্রে রাখো, দেখবে সেই গ্লাসটার বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু কিন্তু জমা হচ্ছে, কারণ ভেতরে ঠান্ডা বাইরে গরম, তার জন্য কিন্তু ভেতরে এই ভেতর থেকে বাইরে তাপের জন্য জলবিন্দু জমা হচ্ছে। আর কি কি ধরনের বললাম আমরা, বৃষ্টিপাত যেটা আমাদের এখানে বৃষ্টি রূপে নেমে আসছে, আর যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে কি হয়? তুষারপাত হয়। রেন, দেখো সেটা আমাদের এখানটাতে স্বাভাবিক বৃষ্টিপাত। স্নো, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যেখানে তাপমাত্রা অনেকটা কম থাকে সেখানে বরফ পড়তে দেখা যায়। স্লিট, এটাও কিন্তু এক ধরনের বৃষ্টি। হেইল, এটা শিলাবৃষ্টি দেখেছো তোমরা? শিলাবৃষ্টিতে দেখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে রেন গজ। এই যে ফানেল আকৃতি এবং এর মধ্যে দেখো স্কেলগুলো দেখতে পাচ্ছ, সেন্টিমিটার স্কেল হতে পারে বা মিলিমিটার স্কেল হতে পারে। এই স্কেলটা কোনো ফাঁকা জায়গায়, জমিতে বা বাড়ির ছাদে, মাঠের মাঝখানে এটাকে এইভাবে বসিয়ে রাখা হয়। তাহলে এইখানটায় যতটা পরিমাণ জল জমা পড়লো বা জমা হলো, সেইটা দেখেই আমরা নির্ণয় করতে পারি যে এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ওই এলাকাতে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, এরকমভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ঘনীভবন এবং বৃষ্টিপাত সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি, কারোর আর কোনো সমস্যা নেই এখানটাতে। ঠিক আছে, এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে, আচ্ছা কিছুদিন আগে একটি ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়টির যেটা বারবার আমাদের সতর্ক বার্তা দেওয়া হচ্ছিল, সেই ঘূর্ণিঝড়টার নাম কে বলতে পারবে? কার মনে আছে? ডানা বা ডেনা বা দানা, যাই আমরা বলি না কেন, যেভাবে উচ্চারণ করি না কেন, এই যে ডানা আসছিল, বারবার সরকারের তরফ থেকে, আবহাওয়া দপ্তর থেকে বারবার সতর্ক করা হচ্ছিল যে এই সময় কেউ বাইরে যাবেন না মাছ ধরতে। বাইরে মানে কি? সমুদ্রের মাঝখানে মাছ ধরতে যাওয়া সবাইকে নিষেধ করছে, বা সবাইকে সাবধানে থাকতে বলছে। যেখানে উপকূলবর্তী এলাকাগুলো ছিল, সেই উপকূলবর্তী এলাকা থেকে তাদেরকে নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? সেখানে যাতে তারা খুব সাবধানে তারা সেখানে থাকতে পারেন, এরকমভাবে বিভিন্নভাবে সতর্কতা দেওয়া হচ্ছিল। এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এটাকে আমরা বলছি আবহাওয়ার পূর্বাভাস। অর্থাৎ আবহাওয়া পূর্বাভাস মানে কি? পূর্ব আভাস। অর্থাৎ এখন থেকে পরবর্তী 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টায় কি অবস্থা হতে পারে, সেটা উপগ্রহ চিত্রের মাধ্যমে, একটা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আবহাওয়া বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু এরকমভাবে সরকার তথা সাধারণ মানুষকে বারবার সতর্কতার কাজ করে। এই সতর্কতামূলক বার্তা আমরা কোথা থেকে পাই? টিভি খুললে টিভিতে শুনতে পাই, দেখতে পাই তো টিভিতে, রেডিওতে শুনতে পাই, বিভিন্ন খবরের কাগজে, যে প্রত্যেক দিন যে খবরের কাগজ বের হয় সেখানে আমরা প্রত্যেক দিন দেখতে পাই। ঠিক এরকমভাবে দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, বিভিন্ন খবরের কাগজে দেখবে প্রথম পাতায় এরকম আজকের দিনের কত ডিগ্রি তাপমাত্রা হতে পারে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই, মেঘমুক্ত আকাশ কি সারাদিন মেঘ থাকবে,
এরকম কিন্তু পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কাজটা কারা করে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কাজটা করে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস। এর সদর দপ্তর হচ্ছে কলকাতার আলিপুরে রয়েছে। এই আলিপুর থেকেই কিন্তু এই পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এখানে সে একই কথায় বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টায় সুন্দরবনের ওপর দিয়ে 80 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, বা রেডিও বা টিভিতে শোনাই কথাগুলোই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস হিসাবে আমরা ধরে নিই। তাহলে বোঝা গেল আবহাওয়ার পূর্বাভাস জিনিসটা কি। ঠিক আছে, পরবর্তী অংশে যাই এবার আমরা জানব যে বায়ুর তাপমাত্রা, অর্থাৎ এই যে বিভিন্ন কোনো জায়গায় দেখবে তাপমাত্রা অনেকটাই কম, ঠান্ডা একটা অংশ বিরাজ করে, কোনো জায়গায় গরম অনুভূত হয় বেশি। অঞ্চল ভেদে কিন্তু এরকম তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান হয় না। প্রাকৃতিক এবং মানবিক কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য ঘটতে দেখা যায়। ঠিক আছে, তো এর 1 নম্বর বা প্রধান কারণ যদি আমরা মনে করি যে কেন পৃথিবীর সর্বত্র সমানভাবে তাপমাত্রা লক্ষ্য করা যায় না, এর প্রধান কারণ হচ্ছে সূর্য। কেন সূর্য? তুমি তো বলছো সূর্য তো প্রত্যেক দিন আমাদেরকে আলো দিচ্ছে। আমাদেরকে সূর্য প্রত্যেক দিন আলো তাপমাত্রা দিচ্ছে ঠিকই, কিন্তু অঞ্চল ভেদে বা সময় ভেদে কিন্তু এর যথেষ্ট বা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরাই বলো তো, গ্রীষ্মকালে আমাদের এখানে যতটা তাপমাত্রা আমরা অনুভব করতে পারি, শীতকালেও কি একই সময় বা একই রকম তাপমাত্রা অনুভব করতে পারি? পারি না। দেখো, এখন শীতকাল প্রায় চলে এসেছে, শীতকালের একদম আগের অবস্থা। তো এই সময় দেখবে ঠিক বিকেল 5টার সময় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর গ্রীষ্মকালে ঠিক এপ্রিল মে জুন এই সময়টা দেখবে 7টার দিকে, 6:30 পৌনে 7টার দিকে কিন্তু অন্ধকার হতে দেখা যেত। এর কারণ কি? কারণ সময় ভেদে এর সূর্যরশ্মির তাপের পরিবর্তন হচ্ছে। পৃথিবী অক্ষ কি করছে? তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে রয়েছে? 66.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এই যে দেখো, এই যদি আমি সূর্যের আলোর অংশ ধরি, এই অংশটা সবচেয়ে দেখো তো, সূর্যের আলো কোন অংশে সরাসরি পড়ছে? নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি একদম সরাসরি অর্থাৎ লম্বভাবে পড়ছে, তাই তো? দেখো, সেই জন্য কি বলছে, গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে। ফলে কি হয়? উষ্ণতা বেশি হতে দেখা যায় বা বেশি হয়। আর শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের ওপর তির্যকভাবে পড়ে, উষ্ণতা কমে যায়। এই দেখো লম্বভাবে, তার মানে লম্বভাবে অনেকটা কম জায়গায় পড়ছে এবং সূর্যরশ্মির তীব্রতার পরিমাণটা বেশি হচ্ছে, সেই জন্য এখানে খুব দ্রুতভাবে এই অঞ্চল তাপমাত্রা বা গরম হয়ে উঠছে। আর এইটা দেখো, অনেকটা বেশি অঞ্চল, অর্থাৎ অনেক বেশি বায়ুস্তর ভেদ করে আসছে। তখন কিন্তু যতটা বায়ুস্তর ভেদ করে আসার জন্য ভূপৃষ্ঠের তাপমাত্রার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তুমি কোনো একটা জায়গায় যদি একদম সোজাসুজি অতিক্রম করো, রাস্তা যদি অনেকটা ঘুরে ঘুরে গেছে, তুমি জানো যে রাস্তাটা, বা মাঠের মধ্যে দিয়ে সোজা অতিক্রম করে গেলে তাহলে কিন্তু সহজেই পৌঁছে যাচ্ছে জায়গাটাতে। আর যদি অনেকটা জায়গা ঘুরে যাও তাহলে তোমার যেতে সময় লাগছে। এটাও একই, সূর্য যত দ্রুত বা যত সোজা ভূপৃষ্ঠে এসে পড়বে তত দ্রুত সেই স্থান গরম হয়ে উঠবে, তাই তো? তাহলে সূর্য থেকে আসা আলো পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। আর পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি গরম হয়,
আর যেখানে তির্যকভাবে পড়ে সেখানে ততটা গরম হয় না, আর যেখানে বেশি তির্যকভাবে পড়ে সেখানে সারা বছর খুব ঠান্ডা থাকে। তাহলে সূর্যের আলো যদি এই অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে পড়ে তাহলে কতটা অঞ্চল ভেদ করে তাহলে তাকে যেতে হচ্ছে, তাহলে সূর্যের আলো প্রায় পৌঁছয় না বলতে গেলেই চলে। তাহলে সেই জায়গাটা কি হচ্ছে, সারা বছর ব্যাপক পরিমাণে ঠান্ডা, সেই জন্য সেই অঞ্চলগুলোতেই লক্ষ্য করা যায়। বুঝা যাচ্ছে তো? দেখো একটা জিনিস, আমাদের এখন যে অবস্থায় আমরা রয়েছি তুমি সেই অবস্থার থেকে বিচার করো, এখন কিন্তু সূর্যের অবস্থান বলবো না, কারণ সূর্য তো আর তার স্থান পরিবর্তন করছে না, পৃথিবীর স্থান পরিবর্তন করছে, তাই তো? তাহলে এখন তবু আমরা বলতে পারি সূর্যের দক্ষিণায়ন। আমরা কোন গোলার্ধে বসবাস করি জানো? আমরা কিন্তু বসবাস করি উত্তর গোলার্ধে, অর্থাৎ এই যে পৃথিবী, কি করে বললাম উত্তর গোলার্ধে বসবাস করছি? এটা 0 ডিগ্রি ওপর দিকে, এটা কি উত্তর গোলার্ধ, নিচের দিকে দক্ষিণ গোলার্ধ। এই যে মাঝখান দিয়ে দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রায় মাঝখান দিয়ে গেছে। সেইটার জন্যই এই প্রমাণস্বরূপ আমরা বলতে পারি আমরা উত্তর গোলার্ধের বাসিন্দা। তাহলে সূর্যের এখন দক্ষিণায়ন, তাহলে সূর্য এই মুহূর্তে রয়েছে কিন্তু ঠিক এই রকম জায়গাতে। এইখান থেকে সূর্য এইখানে বেশি তাপ দিচ্ছে, আর এইখান থেকে তাহলে যেতে অনেকটা সময় লাগছে, সেই জন্য এই সময়টা আমাদের এখানটাতে কিন্তু শীতকাল আমরা দেখতে পাই। আর এই যে 26শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর বড়দিন বলা হয়, একদম সত্যি কথা, যেটা হচ্ছে এই 25শে ডিসেম্বর বড়দিন, মানে এই সময়টা সূর্য দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন বলে মনে করা হয়, সেই জন্য বড়দিন হিসাবে ধরি। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। যে পতন কোণ কি, যে সূর্য থেকে আসা আলো পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ করে পড়ছে সেটাই হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। এই পতন কোণ বা সূর্যরশ্মির ওপরেই কিন্তু নির্ভর করছে কোনো জায়গার উষ্ণতা বেশি, আবার কোনো জায়গার উষ্ণতা কম। আর যেখানে সূর্যের আলো পৌঁছতেই পারে না সেখানে কিন্তু সারা বছর ঠান্ডা অনুভূত হয়। ঠিক আছে? সেই জন্য কি বলা হচ্ছে, তির্যকভাবে পতিত সূর্যরশ্মির চেয়ে লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে কি হচ্ছে, কম জায়গায় ছড়িয়ে পড়ে সেই জায়গাটাকে বেশি পরিমাণ উত্তপ্ত করে তুলছে লম্বভাবে পড়ছে বলে। ঠিক আছে? এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, বা অনেক সময় আমরা আলোচনা করবার সুবিধার্থে এটা আমরা বলে থাকি, যে যত উচ্চতা বৃদ্ধি পাবে, কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পাবে তত কিন্তু উষ্ণতার পরিমাণ কমতে থাকবে। তো এখানে বলা হচ্ছে প্রতি 165 মিটারে উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, অথবা প্রতি 1000 মিটার, বা 1000 মিটার সমান সমান কত কিলোমিটার, 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার উচ্চতায় কিন্তু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায় বা কমে যায়। ঠিক আছে? এই যে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার হ্রাস ঘটছে বা কমে যাচ্ছে, এই সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা কি নামে চিনি? এটাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার। ঠিক আছে? বা ইংলিশে যদি বলি নর্মাল ল্যাপস রেট, এটাকে আমরা বলতে পারি। এই জন্য কি হয়, একই অক্ষাংশে অবস্থিত হলেও সমভূমির তুলনায় মালভূমি বা পর্বতের উষ্ণতা কিন্তু কম থাকে। দেখবে অনেক সময় অক্ষাংশ কিন্তু একই রয়েছে, কিন্তু যদি সেই একই অক্ষাংশে যদি সমভূমির পরিবর্তে সেখানে যদি মালভূমি বা পাহাড় পর্বত লক্ষ্য করা যায়, তাহলে সেই পর্বতের চূড়া দেশে কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি থাকবে এবং পর্বতের পাদদেশে কিন্তু ঠান্ডার পরিমাণ কম থাকবে, মানে উষ্ণতা বেশি থাকবে। ঠিক আছে? যে স্থান সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রার প্রসার তত কম হয়। তাপমাত্রার প্রসার মনে আছে কি? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। ভেরি গুড, এটাই হচ্ছে তাপমাত্রার প্রসার।
অর্থাৎ সেইখানে জলবায়ু সমভাবাপন্ন হয়। যেখানে তাপমাত্রার প্রসার যত কম হবে, তাপমাত্রার পার্থক্য যত কম হবে, দেখা গেল সারাদিনের গড় তাপমাত্রা 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি এর আশেপাশে ঘোরাফেরা করে, তখন কিন্তু সেই অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি বা হয়। এই সমভাবাপন্ন কথাটির সাথে আরো একটি কথা রয়েছে, যেটা চরম ভাবাপন্ন। তাহলে এখানে কি বলা, যে স্থান সমুদ্রের যত কাছে সেই স্থান সমভাবাপন্ন প্রকৃতির হবে, আর যে স্থান সমুদ্র থেকে যত বেশি দূরে যাবে সেখানে কিন্তু আর্দ্রতার পরিমাণ কম হবে, এই যে উষ্ণতার বা তাপমাত্রার প্রসার বেশি হবে, এবং সেই অঞ্চলে চরম ভাবাপন্ন, অর্থাৎ চরম ভাবাপন্ন পরিবেশে যতটাই গরম ঠিক ততটাই বেশি ঠান্ডা অনুভূত হয়। সমভাবাপন্ন পরিবেশে ঠান্ডা এবং গরম দুটোই স্বাভাবিক প্রকৃতির হয়ে থাকে। দেখো এই যে একটা ছবি আমি প্রথমে দিয়েছি, 3000 মিটারের উচ্চ, দেখো এখানটা বরফ পড়ছে পাহাড়ে। একই রকম উচ্চতায় 2000 মিটারে 17 ডিগ্রি রয়েছে, 1000 মিটারে 23 ডিগ্রি রয়েছে, আর আমরা সেই অক্ষাংশে যদি সমান সমান অবস্থায় যদি সমুদ্র পৃষ্ঠে অবস্থান করি, সেখানে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। আর সেটাই যদি উচ্চতা বেড়ে যায়, যদি 3000 মিটার বেড়ে যায়, তাহলে সেখানকার তাপমাত্রা হচ্ছে 10.5 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা এখানটাতে? আচ্ছা আচ্ছা, এখানটাতে আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি, এটা তোমাদের পাঠ্যপুস্তকে নেই, যদি তোমাদের পরীক্ষায় আসে তো সেটাই আমি এখানে দিয়েছি। উচ্চস্থান শীতল হয় কেন, বা পর্বতচূড়া তুষারাবৃত থাকে কেন? এটা তোমরা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লিখে নেবে। এত বড় না লিখলেও, অনেক শর্টে লিখলেও তোমরা পারবে। তো কি বলা হচ্ছে, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি খুব বেশি এখানে উষ্ণ হয় না, যেটা সূর্যের যে তাপ, তাই প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠের বিকিরিত তাপ দ্বারা ক্রমশ উপরের স্তরগুলি ধীরে ধীরে উত্তপ্ত হয়। কারণ আমরা পড়েছি বিকিরণ, পরিবহন, পরিচলন এই পদ্ধতিতে তো বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তো একদম উপরের অংশ বায়ুকে খুব কম উত্তপ্ত করে, উত্তপ্ত হওয়ার সময় হয়তো হয়ে ওঠে না। ঠিক আছে, ঘনত্ব, নিচের বায়ু বেশি ঘন ও ভারী, আর ওপরের বায়ু কি হয়, পাতলা হালকা হয়, ফলে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। চাপ, ক্রমশ ওপরের দিকে বায়ুর পরিমাণ হ্রাস পাওয়ায় বায়ুর চাপও কি হয়, কমতে থাকে। চাপ হ্রাস পাওয়ায় কি হয়, বায়ুর উষ্ণতাও কমতে থাকে। আর কি কি কারণ রয়েছে, তাপ শোষণ ও সংরক্ষণ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুতে কি হয়, জলীয় বাষ্প, অ্যারোসল, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন এই প্রভৃতি গ্যাস কমে, তাদের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং সূর্যরশ্মি এবং ভূপৃষ্ঠ বিকিরিত তাপ শোষণ ও সংরক্ষণও কমে যাচ্ছে, ফলে ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট, যেটা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বৃদ্ধি যেটা আমরা বললাম, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এই যে দেখতে পাচ্ছ পাহাড় যত উপরের দিকে উঠছে, 27 ডিগ্রি থেকে 20, 14, 7.5 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড লক্ষ্য করতে পারছি আমরা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা কথাটা বারবার বলো, সমষ্ণ রেখা তার মানে কি, সমান উষ্ণতা যুক্ত রেখা। কোথায় দেখতে পাবো এটা আমরা, এই রেখাটা আমরা চোখে দেখতে পাবো না, তাহলে কোথায়, পৃথিবীর যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রে সমান উষ্ণতাযুক্ত স্থান যেগুলো রয়েছে, সেটা যদি একটা কাল্পনিক রেখা দ্বারা আমরা যোগ করি, তাহলে সেটা সেই রেখাকে আমরা বলবো সমষ্ণ রেখা। দেখো পৃথিবীর ম্যাপ আমরা নিয়েছি, এই পৃথিবীর ম্যাপটাতে সমান উষ্ণতাযুক্ত, এটা ধরো -30 ডিগ্রি একটা রেখা, তাহলে এই জায়গাগুলোতে -30 ডিগ্রি কিন্তু পরিলক্ষিত হচ্ছে, তাহলে সেই জন্য রেখাগুলোকে আমরা যোগ করেছি, একটা রেখা পেয়েছি, তার নাম হচ্ছে -30 ডিগ্রি। এখানে দেখো এই যে 20 ডিগ্রি, এইটা এখানে দেখো এই পুরো এঁকে বেঁকে 20 ডিগ্রি হয়েছে, 20 ডিগ্রি হয়ে আবার এই প্রান্তে এসে মিশে গেছে।
দক্ষিণ গোলার্ধে দেখো এখানে 5 ডিগ্রি, তাহলে সর্বোচ্চ এই যে রেখাটা যে স্থানের ওপর দিয়ে গেছে সেই স্থানগুলোতে কিন্তু 5 ডিগ্রি উষ্ণতা। ভারতবর্ষের ওপর দিয়ে একদম দক্ষিণে একটা গেছে 25 ডিগ্রি, এই অঞ্চলে দেখো 20 ডিগ্রি, আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বা কাছাকাছি অঞ্চলে এটাও কিন্তু প্রায় 20 ডিগ্রির একটা রেখা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে রেখাগুলো কিন্তু কখনোই একটা অপরটির সাথে মিশে যাবে না, এই যে কখনোই পরস্পরকে ছেদ করবে না, সমান্তরাল থাকবে। ঠিক আছে, এবং দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলো কাছাকাছি, দেখো উত্তর গোলার্ধে সমষ্ণ রেখাগুলো খুব গায়ে গায়ে অবস্থান করছে, অর্থাৎ উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য এখানে তাপমাত্রার পার্থক্য একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে খুব সহজেই লক্ষ্য করা যায়। আর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি থাকে বলে সেখানটায় তাপমাত্রা মোটামুটি একই থাকে, তাই সমষ্ণ রেখাগুলো কি হচ্ছে, সমান দূরত্বে অবস্থান করছে। তোমরা ছবি দেখতে পাচ্ছ কিন্তু সেটা উত্তর গোলার্ধে সমষ্ণ রেখার পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে কিন্তু অনেকটাই কম সেই তুলনায়, তাই তো? আচ্ছা, এরপরে যে অংশ সম্পর্কে আমরা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটাকে আমরা বলছি তাপমণ্ডল। তাপমণ্ডলটা কি? অক্ষাংশের ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে পৃথিবীকে নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে বা বলয়ে ভাগ করা হয়। এই ভাগগুলো কি কি? এইটাকে বলা হচ্ছে তাপ বলয়। তো পৃথিবীতে আমরা মোট 3টি তাপ বলয় অঞ্চল লক্ষ্য করতে পারি। কি কি সেটি? দেখো, এই যে 1 নম্বর হচ্ছে উষ্ণমণ্ডল, নিরক্ষরেখার উভয় পাশে। তারপরে অঞ্চল হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে হচ্ছে হিমমণ্ডল, যেটা বরফ লক্ষ্য করা যায়। এবার আমরা সম্পূর্ণটা জানব, তার অবস্থান কোথায়, বৈশিষ্ট্য কি রয়েছে। দেখো, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি অংশটা, এরকমভাবে তোমাদের বইতে নেই, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে এরকম ছোট বৈশিষ্ট্য হিসাবে আসতে পারে, অবস্থান বলতে পারে। তো বইতে যেমনভাবে আছে আমি বৈশিষ্ট্য এবং কারণটা তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রথমে 1 নম্বর যেটা উষ্ণমণ্ডল সম্পর্কে আমরা জানি। দেখো, পৃথিবীর কোথায় কোথায় উষ্ণমণ্ডল লক্ষ্য করা যাচ্ছে, এই যে এই সব অঞ্চলগুলোতে কিন্তু উষ্ণমণ্ডল লক্ষ্য করতে হবে নিরক্ষরেখার উভয় পার্শ্বে। নিরক্ষরেখার উভয় পাশে উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, এই যে ট্রপিক অফ ক্যান্সার, থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে এই পর্যন্ত। এর মধ্যে উষ্ণ বা গ্রীষ্মমণ্ডল অবস্থিত। এটি প্রায় 5200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে দেখা যায়। কি বৈশিষ্ট্য আছে? এখানকার গড় বার্ষিক উষ্ণতা অনেক বেশি, কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা বেশি, প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক উষ্ণতার প্রসার কম, অর্থাৎ সারা বছর এই অঞ্চলে উষ্ণতার পরিমাণ কিন্তু এই 25, 26, 27 ডিগ্রির মধ্যেই অবস্থান করে। উষ্ণমণ্ডল ঋতু বৈচিত্র্যহীন, অর্থাৎ এখানে সারা বছর উষ্ণ অর্থাৎ গ্রীষ্ম ঋতু কিন্তু বিরাজ করে। এখানে কিন্তু সেই অর্থে ঋতু পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যায় না। যেমন আমাদের এখানে মূলত আমরা 4টি ঋতু, শীত, গ্রীষ্ম আর বর্ষা, এই 3টি ঋতুই আমরা দেখতে পাই। শরৎটা অল্প একটু অনুভব করতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু উষ্ণমণ্ডলে কিন্তু ঋতু বৈচিত্র্যহীন, কোনো ঋতু পরিবর্তন হয় না। কারণটা কি? কারণ এখানে সূর্যরশ্মির পতন কোণ কিভাবে পড়ছে, 90 ডিগ্রি লম্বভাবে সূর্যরশ্মি এই অঞ্চলে পড়ছে। তাহলে এই অঞ্চলটা কি হচ্ছে, লম্বভাবে সূর্যরশ্মি পড়ছে। সারা বছর প্রায় সমান 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি এই অঞ্চলে লক্ষ্য করতে পারে। এই হচ্ছে তাপমণ্ডলের প্রথম অংশ, উষ্ণমণ্ডল। কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, এরপরে কি আছে বললাম, নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখো, এই হচ্ছে, আমরা যদি গ্লোব হিসাবে দেখি পৃথিবীটাকে গোল করে, তাহলে এটা দেখতে পাচ্ছি, আর
পৃথিবীর ম্যাপে এই হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান। এখানে উত্তর দিকে এই এতটুকু জায়গা জুড়ে রয়েছে, এতটুকু, আর দক্ষিণ দিকে রয়েছে এতটুকু অবস্থান জুড়ে। অর্থাৎ কোথা থেকে কোথায় বিস্তৃত হচ্ছে? উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা কত ছিল? 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধ থেকে, এই যে 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধ, এইখান থেকে 66.5 ডিগ্রি উত্তর গোলার্ধ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত এই অঞ্চলটা। এবং দক্ষিণ গোলার্ধে একই রকম ভাবে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান করছে। কি বৈশিষ্ট্য আছে? এইখানকার উষ্ণতা মধ্যম প্রকৃতির, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। যেখানে আমরা উষ্ণমণ্ডলে 27 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করলাম, এখানে কি হয়? 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আবার উচ্চ অক্ষাংশের দিকে তাপমাত্রা কিন্তু দ্রুত হারে কমেও যাচ্ছে। ঠিক আছে, এই অংশে বেশি উষ্ণতার জন্য উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ এই যে কর্কটক্রান্তি রেখার পাশাপাশি এইখানটায় কিন্তু উষ্ণতা, আবার মকরক্রান্তি রেখার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একদম হিমমণ্ডলের কাছাকাছি অঞ্চলে কিন্তু যখন তাপমাত্রা একদম কমে যাচ্ছে, সেখানে কিন্তু শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল লক্ষ্য করা যায়। বার্ষিক উষ্ণতার প্রসার বেশি, অর্থাৎ এই যে বললাম 0 ডিগ্রি কোথায়, 27 ডিগ্রি, সর্বনিম্ন 0, সর্বোচ্চ 27, তাহলে উষ্ণতার প্রসার অনেকটাই বেশি। সারা বছর বসন্ত বা শরৎ ঋতু বিরাজ করে। তার নাতিশীতোষ্ণ কিন্তু সেই জন্যই বলা হয়েছে, না শীত না উষ্ণ, যার অর্থ হচ্ছে নাতিশীতোষ্ণ। সেই জন্য সারা বছর বসন্ত এবং শরৎ ঋতু বিরাজ করে। কারণ কি? এখানে সূর্যরশ্মি সারা বছর মধ্যম প্রকৃতির হয়। ঠিক আছে, দিন রাত্রি দৈর্ঘ্য মাঝারিভাবে হ্রাস বৃদ্ধি হয় সময় অনুযায়ী। যখন সূর্য উত্তর গোলার্ধের দিকে অবস্থান করে তখন দিনের পরিমাণ বাড়বে, রাতের পরিমাণ হ্রাস পাবে। ঠিক দক্ষিণ গোলার্ধে উল্টো অবস্থাটা লক্ষ্য করতে পারবো আমরা। ঠিক আছে, শেষ যে অবস্থানটা রয়েছে সেটা হচ্ছে হিমমণ্ডল। দেখো, এই হচ্ছে হিমমণ্ডল, একদম শেষ প্রান্ত। আর পৃথিবীর ম্যাপে এই যে অংশটুকু লক্ষ্য করতে পারছ, এই যে অংশটুকু হিমমণ্ডল। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত, অর্থাৎ 66.5 ডিগ্রি অংশ থেকে 90 ডিগ্রি উত্তর গোলার্ধ পর্যন্ত বিস্তৃত অঞ্চল। আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে কুমেরু, অর্থাৎ 66.5 দক্ষিণ অক্ষরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত হচ্ছে হিমমণ্ডল। বৈশিষ্ট্য কেমন? এখানকার তাপমাত্রা, গড় বার্ষিক উষ্ণতা সারা বছর হিমাঙ্কের নিচে থাকে। স্বাভাবিকভাবে উষ্ণতা অক্ষাংশের জন্য তাপমাত্রা কম, তাহলে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তার মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে সারা বছর তুষারপাত এবং ভূমি বরফাবৃত হতে দেখা যায়। বার্ষিক উষ্ণতার প্রসার খুবই বেশি, এখানটা উষ্ণতার প্রসার খুবই বেশি। সারা বছর হিমশীতল ও শুষ্ক শীত ঋতু বিরাজ করে। আমাদের এখানে শীতকালে কেমন হয়? শুষ্ক অবস্থা। সেই জন্য এইসব অঞ্চলে শুষ্ক শীত ঋতু লক্ষ্য করা যায়। আর এই অঞ্চলে কিন্তু মেরুজ্যোতি, অর্থাৎ একটা আলোর ছটা, আলোক প্রভাব এই কুমেরু এবং সুমেরু অঞ্চলে লক্ষ্য করা যায়, মেরুজ্যোতি দেখা যায়। কারণ কি? এখানে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে পড়ে। দেখো, এইখান থেকে সূর্য কত এই দূরত্বে চলে যাবে, তার মানে অনেক তীর্যকভাবে পড়ছে। এখানে একটানা 6 মাস করে দিন ও রাত চলে, অর্থাৎ সূর্য যখন উত্তর গোলার্ধে থাকে তখন 6 মাস দিন, আর যখন দক্ষিণে তখন 6 মাস রাত। ঠিক উল্টো অবস্থা বিরাজ করে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পৃথিবীর 3টি তাপমণ্ডল। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। খুব ভালো। তাহলে আজকে আমরা যতটুকু অংশ সম্পর্কে এখনো পর্যন্ত আলোচনা করেছি, ঘনীভবন, বৃষ্টিপাত, তারপরে তার থেকে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল, আবহাওয়ার পূর্বাভাস, পৃথিবীর তাপমাত্রা সব জায়গায় সমানভাবে লক্ষ্য করা যায় না কেন, তার কারণগুলো কি কি, এবং এই সব সম্পর্কে যা জেনেছি, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে রেখেছি।
ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে উত্তরগুলোকে সঠিকভাবে খুব ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো সবাই বাড়িতে ভালো করে, শুধু প্রশ্ন নয় কিন্তু প্রশ্নের সাথে উত্তরগুলোকে আমি দেখতে বলছি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন অংশ সম্পর্কে আলোচনা করব। আমরা এতদিন যে অধ্যায় আলোচনা করছিলাম, আজকে সে অধ্যায়ের সমাপ্তি হয়েছে। পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সেই অধ্যায় আলোচনা শুরু করার আগে আজকে যতটুকু অংশ আমি তোমাদের সামনে আলোচনা করলাম এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়ে আসতে হবে। আমি তোমাদেরকে পরের দিন সেখান থেকে নির্দিষ্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।